আসসালামু আলাইকুম। পঞ্চব্যঞ্জন 13/6/2024 গত 3 দিনের প্রকাশিত খবর নিয়ে প্রথমেই কাউডাং অ্যান্ড টেল টুগেদার। ডামি প্রার্থী নিয়ে নির্বাচন কমিশনার সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী আবিবুল আওয়াল। এখন কী লেজে কাপড়ে অবস্থা ওদের চিন্তা করেন। ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। ডামি প্রার্থী সংকটে আমরাও আছি। মানে কেমন ইনোসেন্ট স্বীকারোক্তি। দ্যাটস গুড। একটি শক্তিশালী পার্টি আরও 4 জনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে কেউ 19 ভোট, কেউ 23 ভোট, কেউ 97 ভোট পায়, অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায়। সেই পোলিং এজেন্টগুলো আবার তারা কিনে ফেলে। ভিতরে একটা শক্তিশালী সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করে এতক্ষণে। দেখ, অন্তত এই যে স্বীকারোক্তি, এজন্য নিশ্চয়ই হাবুলাওয়ালকে ধন্যবাদ দিতে হবে। এতক্ষণে অরিনন্দন কহিল বিষাদে। দ্যাটস গুড। যাই হোক, উনি আরও বলছেন, প্রকাশ্যে কোনো দলীয় প্রধান ডামি প্রার্থী ঘোষণা দেননি। যদি কোনো দলের পক্ষ থেকে ডামি প্রার্থী ঘোষণা দেওয়া হয় তাহলে উদ্ভূত পরিস্থিতিতে সেটি আমরা বিবেচনা করব, যদি দেওয়া হয়। কিন্তু আমরা তো জানি যে স্বয়ং প্রধানমন্ত্রী ডামি প্রার্থী দাঁড় করাতে বলছিলেন। তাই এটা জানে না। উনি আরও বলছেন, আমি বলবো নির্বাচনের সঙ্গে রাজনৈতিক পরিবেশটা যদি অনুকূল হয়ে ওঠে তাহলে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। স্যার দার্শনিক হয়ে গেছে না? দার্শনিক স্যারকে ধন্যবাদ। জনগণ বহুত দিন আপনাকে মনে রাখবে। ওই 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 সংবাদ সম্মেলনে উনি আরও বলতেছেন, মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কি না তা যাচাই করে দেখা হবে। জড়িত কি না মানে, এর মানে কি? কেউ জড়িত না, এমনি আকাশ থেকে টুস করে পড়ছে। ভবিষ্যতে যেন এমন না হতে পারে, এরকম কোনো সিস্টেম করবেন কিনা এমন প্রশ্নের জবাব ওনার কাছে রেডি। উনি বলছেন যে এটা আমেরিকাও পারছে না। তার অর্থ আমরা ধরে নিতে পারি এরকম আজিজদের মধ্যে যারা আছেন শক্তিশালী, তাদের এই কাজ চলতেই থাকবে। জালিয়াতি ভবিষ্যতেও হবে, বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই। তিনি আর বলছেন, কেউ যদি 10টা দেশের নাগরিক হন এবং বাংলাদেশের নাগরিক হন তাহলে তিনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে কাউকে এনআইডি দেওয়া থেকে বাদ রাখা যাবে না। যদি সে কোনোভাবে বাংলাদেশের নাগরিক হন, সনদের প্রয়োজন নেই, তাকে এনআইডি দিতে হবে। ভালো। এখন বিদেশের নাগরিকত্ব নিতে তো অনেকেই চেষ্টা করছে, বিশেষ করে যারা এর মধ্যে টের পেয়ে গেছে যে পট পরিবর্তন হলে এই সোনার বাংলায় তারা জয় বাংলা হয়ে যেতে পারে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস 261 স্কোয়ার কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপ। অফিসিয়ালি এটা হেড হচ্ছে ব্রিটেনের কিং চার্লস III, উনি রাষ্ট্রপ্রধান। এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলির মধ্যে অন্যতম। এই দেশের পাসপোর্টে থাকলে ভিসা ছাড়া 156 কান্ট্রি ভিজিট করা যায় যে কোনো সময়, এর ভিসার প্রয়োজন নেই। তো এইখানে পাসপোর্ট নিতে অনেকেই চেষ্টা করছে।
এখানে আবেদনকারী এই দেশে $15,00,000 বিনিয়োগ করতে হয়, খুব বেশি না, $1,75,000। এরকম তো বহু লোকের আছে। আজিজের হাতে তো নস্যি কিংবা বেনজির। চেতনা সমৃদ্ধ নব্য ধনীদের অনেক পরিবার এ নিয়ে এদিকে ঝুঁকছে। এখন এই শুধু আজিজ আর বেনজিরকে নিয়ে ব্যস্ত না থেকে মিডিয়া এবং দুদক বা অন্যান্য সংস্থা কারা এইসব নেওয়ার চেষ্টা করতেছে, এদের পিছনে খোঁজ নেওয়া উচিত, এদের পিছনে লাগা উচিত। এটা খুঁজে বের করা তো খুব কঠিন কাজ না। ইচ্ছা থাকলে এগুলো খুঁজে বের করা যাবে, কারা ছুটছে বিদেশি নাগরিকত্ব নেওয়ার জন্য। বাংলাদেশের মিডিয়া তো এগুলো টের পায় না। টের পেলে যে মতি ভাই বলে দিয়েছে, আমরা জানতাম কিন্তু বলিনি। কেন বলেননি? তখন সে খুব শক্তিশালী ছিল, এখন শক্তি হারিয়েছে। তাই শক্তি হারিয়েছে তো কি উনি কি একা করছে? তার সাথে যে যারা শক্তিমান ছিল তারা তো তার পেছনে রয়ে গেছে। ডক্টর জাহিদ খুব সুন্দর বলছে যে চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোয় আলোকিত হয়। তো বেনজিরের তো কোনো নিজস্ব আলো ছিল না। যাক, দেশের বাইরে থেকে প্রকাশিত পত্রিকায় দেশের দুজন অতি প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তির নাম উঠে এসেছে, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে এই দ্বীপে, সেন্ট কিটসে অ্যান্ড নেভিসে। একজন সাধু সন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসটাকে ওই রিজেক্ট করছে ওয়ার্ল্ড চেক ডাটাবেস থেকে নেগেটিভ মূল্যায়ন পেয়ে। এরা তো ওয়ার্ল্ড চেক ডাটাবেস ওগুলা চেক করে নিয়ে তারপরে দেয়। ওই ডাউট বাটপারের জায়গা ওখানে নাই। আরেকজন আবার অ্যাপ্লিকেশন করছিলেন, উনি প্রধানমন্ত্রীর অফিসের সাথে অবস্থান করায় তাকে পিইপি বা পলিটিক্যালি এক্সপোজড পারসন বিবেচনায় রিজেক্ট করছে। এই দুজনের নাম আমি আর বলছি না, তবে দেশের বাইরের থেকে প্রকাশিত পত্রিকায় নামগুলি এসে গেছে। তো এই পিইপি কি, পলিটিক্যালি এক্সপোজ পারসন কাকে বলে, সংজ্ঞা কী? এর সংজ্ঞায় বলা হচ্ছে, ইন বেসিক টার্মস এ পলিটিক্যালি এক্সপোজ পারসন ইজ সামওয়ান who, through their prominent position or influence, is more susceptible to being involved in bribery or corruption. এই জন্য তাকে দেওয়া হয়নি। পরে ওই কর্মকর্তার মেয়ে মাল্টার নাগরিকত্বের জন্য আবার আবেদন করেছিলেন। মাল্টার পাসপোর্ট হাতে পেলে ইউরোপিয়ান ইউনিয়নে যে কোনো দেশে বসবাস করা যায়, এই আবার একটা সুযোগ আছে, একটা চান্স নিচ্ছে আবার ওখানে। সেখানে $6,00,000 মতো বিনিয়োগ করতে হয়, সাথে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। नो प्रॉब्लम, मैंने तो बहुत पैसा कमाया है। মালয়েশিয়ার সিআইএমবি ব্যাংকের একটা স্টেটমেন্ট ওই সময় তারা জমা দেয়। এটা অনেক আগের ঘটনা। সিআইএমবি চেক করে দেখা গেছে যে ডিসেম্বরে ওই ব্যাংকে জমা ছিল মাত্র $500। 2 সপ্তাহ পরে ওই ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে 2 সপ্তাহ পরে সেখানে চলে আসলো $7,60,000। আর ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2 মাসের মধ্যে জমা হয়েছে সেখানে $27,60,000। কীভাবে এগুলা হলো? কোন আলাউদ্দিনের চেরাগের ঘর্ষণে এই কাজটা করে ফেললো তারা? দেখ, তারপরেও সেই মালটার ওটা হয়নি, ওটাও রিজেক্ট হয়ে গেছে। এখন অনেকে আবার চেষ্টা করতেছেন সাইপ্রাসে যাওয়ার জন্যে। তো বিদেশে বসে বাংলাদেশি সাংবাদিকরা এগুলো খুঁটে খুঁটে বের করছেন, কিন্তু বাংলাদেশের সাংবাদিক তো জানতে পারছেনই না, সঙ্গত কারণেই জানতে পারছেন না। এর সাথে দুদক এবং অন্যান্য সংস্থা তাদের তো ওই রুগী আসিবার পূর্বেই, ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল, ওনারা তো এই জন্যে আছেন। বিদেশে অর্থ স্থানান্তরের জন্য কেন্দ্রীয় ব্যাংক তো কখনো কোনো অনুমতি নিতে হয়। নিলে উনি যে ওই যে $27 লাখ
নিয়ে গেল রাতারাতি $27 লাখ, 2.7 মিলিয়ন। তো এই স্থানান্তরিত কীভাবে হলো? এটা তো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের যে কিছু কিছু ক্ষেত্রে অনুমতি দেয়, কিন্তু ওই বিদেশে পাসপোর্ট কেনার ক্ষেত্রে তো কোনো অনুমতি নাই। দেশের অভ্যন্তরে অর্জিত অর্থ দিয়ে বিদেশি পাসপোর্টের মূল্য পরিশোধ সম্পূর্ণ অবৈধ। তারপরে তারা করছেন শক্তিশালী। সবাই তো সবার জন্য আইন একরকম হতে পারে না। আচ্ছা, এর মধ্যে একটা খবর আসছে, একটা ছোট চিটিং, ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ায় এক আমেরিকান এক মহিলা বেড়াতে আসছিল। ওনার নাম হলো চেরিস নর্তেজ। উনি এক সময় 2 বছর আগে রাজস্থান থেকে প্রায় 6 কোটি টাকা দিয়ে গহনা কিনে নিয়ে গেছিলেন। সেগুলোতে রীতিমতো হলমার্কের সিল টিল সব ছিল। 2 বছর পরে উনি আবার এই আমেরিকাতে বসে দেখেন পরীক্ষা করে যে এগুলোর মূল্য মাত্র 300 টাকা। 6 কোটি টাকা দিয়ে কিনছে। আবার উনি উড়ে আসেন ইন্ডিয়ায়। দোকান মালিক তার অভিযোগ মানতেই চায় না, তখন সেই স্থানীয় পুলিশ এবং আমেরিকান অ্যাম্বাসির যোগাযোগ করলে দেখা যায় দোকানদার বাপ বেটা দুজন ভেগে গেছে বাড়ির থেকে। এ তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের চিটিংবাজদের থেকে বড় চিটিংবাজ আছে ইন্ডিয়ায়। হ্যাঁ, 300 টাকার জিনিস 6 কোটি টাকা। এখানে আজিজ কিংবা বেনজির ফেল করছে, তারাই বড়। দেখ, দেশেই থাকি। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ভদ্রলোকের নিয়ে যে কী করা হচ্ছে, উনি বলছেন আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম, আমাকে হয়রানি করা হচ্ছে। যে কোনো আসামিকে খাঁচায় নেওয়া হোক না কেন, যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তো তিনি নির্দোষ। একজন নিরপরাধ নির্দোষ নাগরিককে একটা লোহার খাঁচার ভিতরে গিয়ে কেন দাঁড়িয়ে থাকতে হবে এই আদালত শুনানি চলাকালে? এই সিস্টেমটা কে করলো, কবে থেকে হলো? এ তো অনেক আগে তো এগুলো ছিল না। আদালতে এজলাস বসে গেলে সাইডে দাঁড়ায় একটা আসামির পক্ষ বাদী পক্ষ দুই সাইডে দাঁড়াতে দেখতাম আগে। এখন লোহার খাঁচা। উনি বলছেন যারা আইনজ্ঞ আছেন তারা এই বিষয়টি বিবেচনা করে দেখুন। সারা পৃথিবীতে যে সভ্য দেশগুলি আছে আমরা তাদের মধ্যে পড়ি কি না এটাও বিবেচনা করে দেখার অনুরোধ করছেন তিনি। এটা কোন অসভ্য দেশ খাঁচার মধ্যে আটকায় রাখবে বিচার হওয়ার আগেই? দেখ, তিনি আর বলছেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সব কিছু দখল করে। তারাই সব কিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। তো ডক্টর ইউনূসের এই কথা শোনার সাথে সাথে আইনমন্ত্রী, উনি আবার রিপ্লাই রেডি ছিল, উনি রিপ্লাই করে দিয়েছেন। উনি বলছেন তিনি আইনমন্ত্রী ডক্টর ইউনূসের মন্তব্যের সাথে একমত হতে পারলেন না। শুধু আমি একমত নয়, দেশের জনগণও দ্বিমত পোষণ করবে, আনিসুল হক বলছেন। এদেশে গণতন্ত্র পুরোপুরি কার্যকর। এখন আপনি হাসবেন না দূরবীন দিয়ে গণতন্ত্র খুঁজবেন, আপনার ব্যাপার। একটু ডিফারেন্ট আর কি। পুরুষকুল কিন্তু সাবধান, পুরুষদের সাবধান হওয়ার জন্য একটা নিউজ। রাতে ঘুমাবার আগে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। কোনো ঝামেলা বাঁধলে ঘুমাতে যাওয়ার আগেই মীমাংসা করে নিন, নাহলে কিন্তু খবর আছে। নাক্ষাংছড়িতে পারিবারিক কলহের জেরে জয়নাল আবেদিন গভীর রাতে ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী রেশমা আক্তার
ব্লেড দিয়ে স্বামীর অন্ডকোষ কেটে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ আর ঝগড়া চলছিল অনেকদিন থেকে। এই পুরুষাঙ্গ কেটে নেওয়ার খবর তো অনেক শুনেছি, দেশে বিদেশেও হয়, দেশেও, আমাদের দেশেও এটা চালু হয়ে গেছে, মেয়েরা চালু করে ফেলছে। দে আর ভেরি স্ট্রং। সব আইন কানুন তো তাদের জন্য খুবই, আইনও সাপোর্ট দেয় তাদের। যাই হোক, পুরুষাঙ্গ কাটার কথা শুনছি, কিন্তু এই যে টেস্টিকল, এটা কিন্তু এই প্রথম শোনা গেল। দেখ, একবার যখন শুরু হয়েছে, ইটস এ বিগিনিং অনলি। একটা দেখে, বরিশালের শাকিল 11 মাস ধরে সংসার করছে যার সাথে, এই 11 মাস পরে বুঝতে পারলো যে সেটা সে আসলে তার বউ না, এটা তার শালিকা। কাবিন নামা মোতাবেক সে বিয়ে করেছিল বড় বোন সুরায়ার সাথে, আর সংসার করছে ছোট বোন আয়েশার সাথে। কাবিন নামায় সুরায়া, এই সুরায়ার আবার 2 সন্তান এবং স্বামীও আছে। কি হচ্ছে দেখ, ইউনিসেফ জানাচ্ছে, ইউনিসেফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে উদ্বেগজনকভাবে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার হার বাড়ছে। প্রতি 10 শিশুর মধ্যে 9 জনই প্রতি মাসে সহিংস পরিস্থিতির মুখোমুখি হয়। এতে প্রতি মাসে 4 কোটি শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিশুর সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা, নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফের রিপোর্ট। আচ্ছা, আরেকটা রিপোর্ট, এটা জাতীয় সংসদে আলোচনা হলো। উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে এখন দেশের 11% জনগোষ্ঠীর জীবন বিপন্ন। 11% সংখ্যাটা লক্ষ্য করে। সংসদে মন্ত্রী তাজুল ইসলাম জানালেন, এই 11% লোক আর্সেনিক ঝুঁকিতে। তো কী হয়েছে? এই জনগণের স্বার্থ দেখার তো টাইম নাই সরকারের, ওনার তো উন্নয়ন নিয়ে আছেন। তবে আশার কথা উনি শোনালেন যে 2025 সাল নাগাদ 5-6% কমিয়ে আনবে। আমরাও আশায় রইলাম। গাজীপুরের কাপাসিয়ায় সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে ওখানকার ইউপি চেয়ারম্যান এম এ জলিল, বাপের বেটা, সবার চেয়ারম্যান সব। এই পুলিশের সাহায্যেই একদিন এরা নির্বাচিত হয়েছিল। এখন পুলিশ পিটাচ্ছে, আর পুলিশ মায়ের খেয়ে মার হজম করছে, উপকার করার মূল্য চুকাচ্ছে আর কি। যাই হোক, এবার কোরবানির পশুর বর্জ্য অপারেশনের প্রতিযোগিতায় নামছে 2 মেয়র মনে হচ্ছে, তাদের কথাবার্তায় অন্তত। উত্তরের মেয়র বলছেন যে মাত্র 6 ঘন্টার মধ্যে উনি সমস্ত বর্জ্য অপারেশন করে ফেলবেন। আর দক্ষিণের মেয়র সাহেব, উনি বলছেন 24 ঘন্টার মধ্যে। ইনি 6 ঘন্টা, উনি 24 ঘন্টার মধ্যে অপারেশন করে ডিক্লার দিয়েছেন। অবশ্যই ভালো খবর নগরবাসীর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যারা একদিন পারে তারা সারা বছর পারে না কেন? তাদের কি লোকবলের অভাব? আবর্জনা শহরকে পরিষ্কার রাখার জন্যই তো সিটি কর্পোরেশন। এই আবর্জনাগুলোর জন্যে তো যত কষ্ট, যত একটু বর্ষা হলে ড্রেনগুলো ভরে দেয় আবর্জনার জন্য। পলিথিন, প্লাস্টিক ও গিয়ে সব ভরে থাকে, এবং একটু বৃষ্টি হলেই এটা ওভারফ্লো হয়ে যায় ড্রেনগুলো। একটু দৃষ্টি দিলেই, এই মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি একটু দৃষ্টি দেয়, এগুলো সব ঠিক হয়ে যায়। শুধুমাত্র মানে কাজ করার ইচ্ছার অভাব। কারণ তারা একদিনে পারে, 6 ঘন্টায় পারে, অথচ দিনের পর দিন, মাসের পর মাস আবর্জনা পড়ে থাকে, ওদের রক্ষা থাকে না। যাই হোক, এবার নিজ দেশেই পরবাসী। এই ইন্ডিয়ানদের দেখে দেখে এবার মিয়ানমারও সীমান্তে বাংলাদেশের দেখে গুলি করা শুরু করছে। হ্যাঁ, পতাকা বৈঠক হবে ইনশাল্লাহ। টেকনাফ সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী
জাহাজ চলাচল বন্ধ, বন্ধ রয়েছে পণ্য পরিবহন। নৌযান দেখলেই গুলি ছুটছে মিয়ানমার বাহিনী। এক্সকিউজ মি। সেন্ট মার্টিন বিচ্ছিন্ন হয়ে সেখানে 10,000 বাসিন্দা এখন খাদ্য সংকটে ভুগছে। কারণ কোনো জাহাজ চলাচল বন্ধ, কোনো পণ্য নিয়ে যেতেও পারছে না সেখানে। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে ছোট আইল্যান্ড, খাদ্যদ্রব্য যা মজুদ ছিল তা শেষ। দ্রুত পণ্য না পৌঁছালে অবস্থা খুবই খারাপ হতে পারে। সেন্ট মার্টিনের চেয়ারম্যান জানাচ্ছেন, গত 1 সপ্তাহের মধ্যে নৌযানে কয়েক দফা গুলি ছোড়া হয়েছে। এই রুটে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল 6 দিন ধরে বন্ধ। সেন্ট মার্টিনের বাসিন্দারা নানা সংকটে পড়েছে, কেউ জরুরি প্রয়োজনে দ্বীপের বাইরে যেতে পারছেন না। সেন্ট মার্টিনে যাবার আর কোনো বিকল্প রুটও নাই। নাফ নদের শাহপরীর দ্বীপ সীমান্তে মিয়ানমার জলসীমায় সে দেশের যুদ্ধ জাহাজ এসেছে, নোঙর করা আছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানালেন, ট্রলারে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়ায় আছে এখন বর্তমানে। যাক, দ্রুত সমাধান হোক, আমরা তাই চাই। দেখ, এবার একটু আমেরিকার খবর দিয়ে শেষ করি। এই আমেরিকা, দিস ইজ আমেরিকা। ওই বাইডেন পুত্র হান্টার বাইডেনের পিঠে এবার কোর্টের থেকে হান্টার পড়ে গেল। রাষ্ট্রপতির দায়িত্ব থাকা অবস্থায় তার সন্তানদের এরকম একটা অপরাধী সাব্যস্ত হওয়া প্রথম ঘটনা ইউএসএ। তার বিরুদ্ধে, ওই হান্টারের বিরুদ্ধে 3টে অভিযোগ। তার মধ্যে 2টি হলো মিথ্যা তথ্য দান, অপরটি হচ্ছে যখন সে মাদকাসক্ত ছিল সেই সময় একটা কোল্ট কোবরা স্পেশাল রিভলভার ক্রয় করে। তার অপরাধ, ওই 2018 সালে গান কেনার সময় মাদক ব্যবহারের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিল। ওদিকে হান্টার বলছে সেই সময় তিনি মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার পথে ছিলেন, সেই কারণে আগ্নেয়াস্ত্রের আবেদনপত্রে তিনি যা বলেছেন সেটা সত্যি ছিল। তার সাজা হতে পারে। ওই দিন কোর্টে বাইডেন পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন, ইভেন ফার্স্ট লেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট বাইডেন আবার বলছে যে ছেলের সাজা হলে তিনি তা মৌকুব করবেন না। এটাই আমেরিকান সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। যাই হোক, শেষ করি। ভালো থাকবেন সবাই।